আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি আজকে ফিজিক্স পরীক্ষা সবার ভালো হয়েছে। আমি যতটুকু দেখলাম প্রশ্নগুলো সহজই ছিল। বিশেষ করে কুমিল্লা বোর্ডের প্রশ্নটা খুব ভালো করে দেখা হয়েছে, যে কুমিল্লা বোর্ডের সিকিউ অনেক ইজি ছিল। আহ, মোটামুটি অনেকগুলো প্রিভিয়াস বোর্ডের কিছু কোশ্চেন দেখলাম একদম হুবহু চলে আসছে। তো যাই হোক, আগামী বৃহস্পতিবার তোমাদের রসায়ন পরীক্ষা। তো তোমরা হচ্ছে যে আজকে থেকে রসায়ন পড়া শুরু করবা, কোনো নেগলেন্সি করবা না। আর একটা বিষয় হচ্ছে যে তোমাদের কেমিস্ট্রিতে তোমরা হচ্ছে যে প্রত্যেকটা অধ্যায়ের যে টপিকগুলো আছে, ইম্পর্টেন্ট যে টপিকগুলো তোমরা ট্রাই করবা, সেই টপিকগুলো সবগুলো যেন তোমাদের রিভিশন হয়, ঠিক আছে? তো আমি তোমাদের সাথে কয়েকটা ভিডিওতে ধারাবাহিকভাবে প্রত্যেকটা অধ্যায়ের যে টপিকগুলো আছে এগুলো নিয়ে একটু আলোচনা করবো, কি কি টপিক আছে, এবং ক্ষেত্রে বিশেষ টপিকগুলো নিয়ে একটু অল্প স্বল্প একটু আলোচনা করবো। তো আমরা হচ্ছে আজকের এই ভিডিওটাতে আমি হচ্ছে তৃতীয় অধ্যায় নিয়ে হচ্ছে একটু আলোচনা করবো। তৃতীয় অধ্যায় আমার যতটুকু ধারণা যে এই টপিকগুলো বাইরে খুব একটা টপিক নাই। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায়ের প্রথম যে টপিক সেটা হচ্ছে রাদারফোর্ড মডেল সম্পর্কে। রাদারফোর্ড মডেল এবং বোর মডেল সম্পর্কে আমরা জানি দুইটা মডেল আছে। এই মডেলগুলোতে রাদারফোর্ড অনেকগুলো স্বীকার্য দিছে এবং বোর অনেকগুলো হচ্ছে যে রাদারফোর্ড এবং বোর অনেকগুলো মতবাদ দিছে। তাদের মতবাদগুলো তোমরা ভালো করে পড়ে নিবা, এবং হচ্ছে এই দুই মডেলের যে সীমাবদ্ধতাগুলো আছে সেই সীমাবদ্ধতাগুলো তোমরা ভালো করে পড়বা। এছাড়া একটা প্রশ্ন পরীক্ষা খুব একটা আসে যে রাদারফোর্ড মডেল এবং বোর মডেলের মধ্যে তুলনা করতে বলে, বা কোন মডেলটা পরমাণুর গঠনে খুব বেশি ভূমিকা রাখছে, বা কোন মডেলটা পরমাণুর গঠনকে খুব বেশি ভাবে ব্যাখ্যা করতে পারছে, বা কোনটাকে বেশি গ্রহণযোগ্য বলে মনে করা হয়। তো এটা হচ্ছে তুলনার মাধ্যমে বের করা যায়, বা এবং এই মডেলটা হচ্ছে বোর মডেল। আচ্ছা, এরপর হচ্ছে আমরা জানি যে বিজ্ঞান হচ্ছে বোর হচ্ছে কণিক ভরবেগ সম্পর্কে একটা ধারণা দিছে। আর কণিক ভরবেগ একটা সূত্র ছিল যে mvr = nh/2π। তো যেখানে আমরা জানি h হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক, আর হচ্ছে আমাদের n হচ্ছে কক্ষপথের সংখ্যা, এটা হচ্ছে কি, ফর এক্সাম্পল আমাদেরকে যদি বলে পটাশিয়ামের হচ্ছে শেষ ইলেকট্রনটি হচ্ছে কণিক ভরবেগ কত, বা পটাশিয়ামের শেষ কক্ষপথ ইলেকট্রনের কণিক ভরবেগ কত। তো পটাশিয়ামের শেষ কক্ষপথ হচ্ছে আমরা জানি যে চতুর্থ কক্ষপথ, কারণ পটাশিয়ামের শেষ ইলেকট্রনটা চতুর্থ শক্তি স্তরে হয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে আমরা চতুর্থ শক্তি স্তরে হচ্ছে যে ইলেকট্রনের কণিক ভরবেগ বের করে নেব। আচ্ছা, প্লাঙ্কের ধ্রুবকের মান আছে 6.626 × 10⁻34। এছাড়া হচ্ছে যে আমাদের হচ্ছে যে আমি 5 নাম্বার যে পয়েন্টটা রাখছি সেটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় আমাদের এখানে দুইটা পার্ট আসে। একটা হচ্ছে মৌলের একটা পরমাণুর ভর দেওয়া থাকে, আর আমরা সেখান থেকে হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর দিয়ে দিই। তো এটার যে সূত্রটা সেটা ছিল কি, সেটা ছিল হচ্ছে যে আপেক্ষিক পারমাণবিক ভর সমান ছিল মৌলের একটি পারমাণবিক ভর এটা প্রশ্ন দিয়ে দিবে। আর হচ্ছে যে কার্বন 12 আইসোটোপে 12 ভাগের 1 অংশে ভর, কার্বন 12 আইসোটোপের 12 ভাগের 1 অংশের ভর। তো এটা ক্ষেত্রে যেটা হয় যে কার্বন 12 আইসোটোপে 12 ভাগের 1 অংশে ভর যেটা ছিল 1.66 × 10⁻24 গ্রাম ছিল। তো আর এটা হচ্ছে আমাদেরকে এটার মানে আমাদেরকে প্রশ্ন দিয়ে দিবে, এটা হচ্ছে আমরা মুখস্থ করে নেব 1.66 × 10⁻24। তাহলে আমরা এই সূত্রটা কখন ব্যবহার করব, যখন আমাদের একটি পরমাণু ভর দেওয়া থাকবে, আমাদেরকে আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে বলবে। অনেক সময় দেখা যায় যে আমাদের আপেক্ষিক পারমাণবিক ভর দিয়ে দেয়, আমাদেরকে বলে মৌলের একটি পরমাণবিক ভর বের করতে, তো সেটা আমরা এই সূত্র দিয়ে বের করে নিতে পারবো। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের আরেকটা সূত্র হচ্ছে আইসোটোপের পর্যাপ্ততা পরিমাণ। তো সেক্ষেত্রে বইয়ের মধ্যে একটা সূত্র ছিল আমাদের, আমি যদি ক্লোরিনের একটা দিয়ে যদি করি, ক্লোরিন হচ্ছে আমাদের দুইটা আইসোটোপ, একটা হচ্ছে 37 ক্লোরিন, একটা হচ্ছে 35 ক্লোরিন, একটা 35 ক্লোরিন, একটা হচ্ছে 37 ক্লোরিন। তো এই যে এই ক্লোরিনগুলার এটা প্রকৃতিতে পাওয়া যায় হচ্ছে 75% পর্যন্ত, আর এটা প্রকৃতিতে পাওয়া যায় হচ্ছে 25% পর্যন্ত। তাহলে আমরা এই আইসোটোপগুলার ভর সংখ্যা দেওয়া থাকে এবং তাদের পর্যাপ্ত পরিমাণ দেওয়া থাকে, তাহলে তাদের থেকে আমাদের আপেক্ষিক পারমাণবিক ভর বের সূত্র হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর সমান হচ্ছে আমাদের প্রত্যেকটা মৌলের, যেমন এটা হচ্ছে যে ভর সংখ্যা হচ্ছে 35 কে আমরা তার পর্যাপ্ততা পরিমাণ দিয়ে গুণ করব,
প্লাস আবার এটার ভর সংখ্যাকে এটা পর্যাপ্ততা পরিমাণ দিয়ে আমরা গুণ করব। গুণ করার পর আমরা এই যে টোটাল যে যোগফলটাকে আমরা একসাথে ভাগ করবো। তো ভাগ করলে ক্লোরিনটা পাওয়া যাচ্ছে 35.5। ঠিক সিমিলার কপারের 2টা আইসোটোপ আছে, ওইটা দিয়ে তোমাদেরকে তোমরা বের করে দেখবা। এছাড়া কার্বনের 3টা আইসোটোপ আছে, তোমাদেরকে পর্যাপ্ততা দিয়ে দিবে, ওদের ভর সংখ্যা বলে দিবে এবং পর্যাপ্ততা পরিমাণ বলে দিবে। তোমরা ওগুলো ব্যবহার করে এই সূত্রের আলোকে তোমরা আপেক্ষিক পারমাণবিক ভর বের করবা। যদি 3টা আইসোটোপ হয় তাহলে এখানে আবার প্লাস দিয়ে ওই আইসোটোপের ভর সংখ্যাকে তার পর্যাপ্ত পরিমাণ দিয়ে গুণ করে তোমরা আনসার বের করবা। আচ্ছা, তাহলে আমাদের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের 2টা টাইপ গেল। এরপর হচ্ছে আমাদের আইসোটোপের ব্যবহার। আমরা জানি যে তোমাদের বইয়ের মধ্যে কতগুলো আইসোটোপের কথা বলা আছে। আইসোটোপ গুলো হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে, তারপর কৃষি ক্ষেত্রে এদের বিভিন্ন অবদান আছে, রোগ নিরাময়ে, তারপর আবার চিকিৎসা করার ক্ষেত্রে। তোমরা ওই প্যারাটুকু ভালো করে পড়বা, এখান থেকে কোশ্চেন চলে আসতে পারে। আচ্ছা, এরপর আসা হচ্ছে প্রোটন সংখ্যা নির্ণয়। আচ্ছা, প্রোটন সংখ্যা নির্ণয় যে প্রশ্নটা, এটা একটু কঠিন আছে। এই কোশ্চেনটাতে আমাদের হচ্ছে যে মাঝে মাঝে বলে দেয় যে কোন একটা পরমাণুতে এতগুলা নিউট্রন আছে, ঠিক আছে। এখন আমাদের বলে দেয় তার ভর সংখ্যা হচ্ছে মোট এত, ঠিক আছে, তার ভর সংখ্যা এত বা তার ভর এত, তার মধ্যে হচ্ছে যে আমাকে প্রোটন সংখ্যা বের করতে বলে, প্রোটন সংখ্যা বের করতে বলে। তো বা মৌলটা হচ্ছে যে মৌলটি কি, মৌলটা শনাক্ত করতে বলে। তো শনাক্ত করতে বললে আমরা প্রোটন সংখ্যা বের করবো। তো আমরা সেই ক্ষেত্রে আমরা জানি যে প্রোটন সংখ্যা ইন্টু প্রোটন সংখ্যা, আমরা জানি একটা পরমাণু নিউক্লিয়াসের মোট ভর যেটা, এটা বের করার ক্ষেত্রে আমাদেরকে পরমাণু নিউক্লিয়াসের ভর দিয়ে দেয়। আমরা জানি নিউক্লিয়াসের মোট ভর হচ্ছে প্রোটনের ভর যোগ হচ্ছে কি নিউট্রনের ভর। তো তাহলে এখানে প্রোটন সংখ্যা গুণ একটি প্রোটনের ভর যোগ হচ্ছে নিউট্রন সংখ্যা গুণ একটি নিউট্রনের ভর। এটা সমান সমান হচ্ছে আমার নিউক্লিয়াসের ভর। তো এটা ক্ষেত্রে যেটা হয় যে আমাদেরকে নিউট্রনের সংখ্যা দিয়ে দিবে এবং হচ্ছে আমাকে নিউক্লিয়াসের ভর দিয়ে দিবে। নিউট্রন একটা ভর এটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে, আর হচ্ছে প্রোটন একটা ভর আমাদেরকে মুখস্থ রাখতে হবে। তো আমরা এখানে যদি ভ্যালুগুলো বসাইলে আমরা তোমার হচ্ছে যে ক্যালকুলেশন করে ধাপে ধাপে আমরা এখান থেকে প্রোটন সংখ্যা বের করে নিতে পারবো। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে যে গ বা ঘ যে কোনো একটা প্রশ্ন যদি আসতে পারে, যদি ওদের থেকে প্রশ্ন আসে তাহলে হচ্ছে তোমরা এটা একটু ভালো করে এটা খুঁজে নিবা কোন বোর্ডে বা কোন প্রশ্নের মধ্যে এই ধরনের কোশ্চেন আছে, ওইরকম কয়েকটা কোশ্চেন তোমরা একটু প্র্যাকটিস করে নিবা। আচ্ছা, তাহলে আমাদের চলে গেল হচ্ছে যে আমাদের 7 নাম্বার ট্যাব চলে গেল। এবার আসো ইলেকট্রন বিন্যাস। আছে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে হচ্ছে আমাদের তোমার এমসিকিউতে প্রশ্ন আসতে পারে যে তোমার আমরা হচ্ছে জানি যে কোনো একটা অরবিটে যে কোনো একটা শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কত। সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা বের করার সূত্র হচ্ছে যে কোনো শক্তি স্তরে আমরা জানি যে কোনো শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হচ্ছে সূত্র দিয়ে বের করা যায়। তাহলে আমাদের যদি বলে দ্বিতীয় শক্তি স্তর, তাহলে আমাদের এখানে এর জায়গায় কি বসে যাবে, আমাদের 2 বসে যাবে। দ্যাট মিনস 2 × 4 কত হয়ে যাবে, 8 হয়ে যাবে। এবং আমাদের যদি তৃতীয় শক্তি স্তরের কথা বলে তাহলে 2n² 2 × 3a² কত হয়ে যাবে, এটা 18 হয়ে যাবে। তো এটা দিয়ে হচ্ছে আমরা যে কোনো একটা শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা বের করতে পারি, সর্বোচ্চ ওই শক্তি এতগুলো ইলেকট্রন ঢুকতে পারে। আচ্ছা, আর অরবিটালের ক্ষেত্রে যেটা হয় যে আমাদের sp,d আমরা জানি আমাদের কাছে 4টা অরবিটাল আছে, sp এবং d অরবিটাল। s অরবিটালে কয়টা ইলেকট্রন ঢুকতে পারবে, p তে কয়টা ঢুকতে পারবে, d তে কয়টা ঢুকতে পারবে, এটা বের করা যায় হচ্ছে যে 2 × 12 + 1 দিয়ে। তাহলে আমাদের অরবিটাল ইলেকট্রন সংখ্যা, অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা এটা হচ্ছে আমাদের কি 2 × 12 + 1 হবে। তো এখানে হচ্ছে আমাদের এল এর মান কি, এল হচ্ছে আমাদের ডিপেন্ড করে। আমরা জানি যে যদি আমাদের এস হয়, এস অরবিটালের জন্য এল হচ্ছে 0, এগুলো হচ্ছে এল এস এর জন্য 0, পি এর জন্য এল এর মান হচ্ছে আমাদের 1, ডি এর জন্য এল এর মান হচ্ছে আমাদের 2, আর এফ এর জন্য আমাদের এল এর মান হচ্ছে কত 3।
তাহলে আমাদেরকে যদি বলা যায় s অরবিটালে কয়টা ইলেকট্রন ঢুকবে, তাহলে s এর জন্য আমার এখানে কয়টা, তাহলে আমরা বলবো যে s অরবিটাল ইলেকট্রন সংখ্যা যদি আমাদেরকে দেখাইতে বলে আর কি ইলেকট্রন সংখ্যা, তখন আমরা বলবো হচ্ছে গিয়া 2 × 12 + 1, আর এখানে পরবর্তীতে আমরা 2 × 0 প্লাস কত হয়ে যাবে 1 হয়ে যাবে, দ্যাট মিনস 2 × 1, দ্যাট মিনস কত 2 হয়ে যাবে। আর যদি আমাদেরকে যদি বলে p অরবিটাল, তাহলে আমাদেরকে এখানে p বললে তাহলে p এর জন্য আমাদের l এর মান হয়ে যাবে 1, তাহলে এটা হয়ে যাবে 3, দ্যাট মিনস এটা হয়ে যাবে কত 6। একইভাবে d এর কথা বললে আমাদের d এর জন্য হচ্ছে l এর মান হচ্ছে আমাদের 2 হয়ে যাবে, তাহলে এখানে হয়ে যাবে 5, দ্যাট মিনস 10। f এর জন্য হলে এটা 14 হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের শেষ যে পয়েন্টটা লিখছি, শেষ যে পয়েন্ট সেটা হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে মাঝে মাঝে প্রশ্ন করা হয় যে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসে শেষ ইলেকট্রনটি 3d তে না গিয়ে 4s এ কেন গেল। তো পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে শেষ ইলেকট্রনটি 3d তে না গিয়ে 4s এ কেন গেল, এটা আমরা জানি যে আবহ নীতি অনুসারে। বইয়ের মধ্যে 3টা নিয়ম আছে, আবহ নীতি, হুনসের নিয়ম, আরেকটা কি জানো? আচ্ছা, বইতে যে ইলেকট্রন বিন্যাসের 3টা নিয়মের কথা বলা হয়েছে, যে 3টা নিয়ম অনুসারে আমরা বলতে পারি যে ইলেকট্রন সমূহ সর্বপ্রথম হচ্ছে কি কম শক্তির অরবিটালে প্রবেশ করে, তারপরে আস্তে আস্তে তারা অধিক শক্তির অরবিটালে প্রবেশ করবে। তাহলে যদি পাশাপাশি দুইটা অরবিটাল থাকে, একটা ইলেকট্রন থাকে, তাহলে ইলেকট্রনটা কোন অরবিটালে যাবে এটা ডিপেন্ড করবে তাদের শক্তির উপর। তো শক্তি কিভাবে বের করা যায়? শক্তি বের করা যায় হচ্ছে n + l এর মানের উপরে। যেমন আমরা যদি বলি যে এখন পটাশিয়ামের ক্ষেত্রে পটাশিয়াম হচ্ছে 19, তার শেষ ইলেকট্রনটা হচ্ছে নর্মালি তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6, এবং এটা 4s1 এ যায় লাস্ট ইলেকট্রন। এখন এটা 4s এ না যায়, এটা 3d মাঝখানে খালি হয়ে গেল, 3d তে ইলেকট্রনটা কেন গেল না? তো এটা বের করার জন্য আমরা হচ্ছে যদি শক্তি বের করি যে n + l ব্যবহার করে, আমি যদি বলি যে 3d এর শক্তি বের করি, 3d এর শক্তি, তো 3d এর শক্তি কত হবে? 3d এর শক্তি হবে হচ্ছে 3d এর ক্ষেত্রে আমাদের n এর মান, তার n কত? 3d এর 3, n হচ্ছে 3, আর d এর জন্য l এর মান হচ্ছে কত? s এর জন্য 0, p এর জন্য 1, d এর জন্য 2, তার মানে আমার 3d এর শক্তি হচ্ছে 5। আর ওদিকে 4s এর শক্তি কত হবে? 4s এর জন্য n হচ্ছে 4, আর s এর জন্য l হচ্ছে 0, তার মানে 4। তো যেহেতু আমরা দেখতেছি 3d এর শক্তি হচ্ছে 4s এর শক্তি কম, এবং আমরা জানি যে আবহ নীতি অনুসারে যেই অরবিটালের শক্তি কম ইলেকট্রন তার মধ্যে আগে প্রবেশ করবে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের পটাশিয়ামের শেষ ইলেকট্রনটা 3d না গিয়ে 4s এ যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের প্রশ্ন হয় হচ্ছে ক্রোমিয়াম এবং হচ্ছে গিয়া কপার ইলেকট্রন বিন্যাস সম্পর্কে, যে এদের ইলেকট্রন বিন্যাস একটু ব্যতিক্রম টাইপের। আমাদেরকে লিখতে বললে আমরা অনেক সময় দেখা যায় বাচ্চারা ঠিকঠাক মতো একদম সোজা স্ট্রেট ফরওয়ার্ড যেটা হয় সেটা লিখে ফেলে, সাধারণ নিয়মে লিখে ফেলে, কিন্তু এটাতে একটু ব্যতিক্রম হয়। তো ব্যতিক্রমটা কি? ব্যতিক্রমটা হচ্ছে ক্রোমিয়ামের ক্ষেত্রে আমরা জানি ক্রোমিয়াম 24, তার ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6, দেন আমরা জানি 4s এ ঢুকে, তো 4s2 3d হিসেবে 4 হওয়ার কথা, 4s2 3d 4 হওয়ার কথা, কিন্তু আমরা জানি যে 3d তে যদি 5টা ইলেকট্রন ঢুকে তাহলে ওই পুরো ইলেকট্রন বিন্যাসটা অধিক স্থিতিশীল হবে, আর এই স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য তখন 4s কি করে একটা ইলেকট্রন 3d কে দিয়ে দেয়, তখন এটা হয়ে যায় 3d5। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এই যে 3d5 4s1 হলে এই ইলেকট্রন বিন্যাসটা অধিক স্থিতিশীল হয়, মানে 3d অরবিটাল যখন অর্ধপূর্ণ হবে তখন ইলেকট্রন বিন্যাসটা কি হবে? স্থিতিশীল হবে। আচ্ছা, এরপর আমাদের যদি কপারের কথা বলি, কপার হচ্ছে 29, কপারের ক্ষেত্রে একই রকম, কপার হচ্ছে পরিপূর্ণ হয়ে যায় 1s2 2s2 2p6 3s2 3p6, আমরা যদি 4s2 দিই 3d দিই তাহলে এটা 9 হওয়ার কথা, কিন্তু যখন দেখা যাচ্ছে যে 3d তে আর একটা ইলেকট্রন দিলে এটা ইলেকট্রন বিন্যাসটা স্থিতিশীল হবে, তখন 4s একটা ইলেকট্রন 3d কে কি করে? দিয়ে দেয়। তো আমার মনে হয় যে এই অধ্যায়ে মোটামুটি এই টপিকগুলোই খুব বেশি ইম্পর্টেন্ট, এবং এগুলোই সামগ্রিকভাবে এই টপিকগুলোই আছে, আর কোনো টপিক হয়তো নাই। তো তোমরা এই টপিকগুলো একদম পুঙ্খানুপুঙ্খভাবে ভালোভাবে এই টপিকগুলো প্রত্যেকটা টাইপ থেকে কিছু কিছু বোর্ড কোশ্চেন দেখবা, প্রত্যেকটা টাইপকে কোনো টাইপ যেন মিস না হয়, তাহলে আমার মনে হয় তোমরা কেমিস্ট্রিতে খুব ভালো একটা পরীক্ষা দিতে পারবে।